আলোর ঘটনা। এই নবম অধ্যায়ের আলোর ঘটনা চ্যাপ্টারের আলোক শক্তি সম্পর্কে কিছু তোমাদের আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা নবম অধ্যায় অর্থাৎ ৭৩ পৃষ্ঠা, বিজ্ঞান বইয়ের ৭৩ পৃষ্ঠা খুলে একটু লক্ষ্য করো, বইটা সামনে নিয়ে বসো। আলো এক প্রকার শক্তি বলা হয়, যে আলো এক প্রকার শক্তি। কেন শক্তি বলা হয়? কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। আলোরও কাজ করার সামর্থ্য আছে, সেই জন্য আলো এক প্রকার শক্তি। আলো অত্যন্ত দ্রুত চলে, সেকেন্ডে মানে ১ সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। বিজ্ঞানীরা মনে করেন যে কোনো কিছুর গতি আলোর চেয়ে বেশি হতে পারে না, আর সকল আলোর উৎস সূর্য। আমরা জানি যে সকল শক্তির উৎসই সূর্য, সুতরাং আলোক শক্তির উৎস সূর্য। এইবার আমরা বুঝতে হবে যে আলো যে চলে, আমরা বলছি যে আলো সবচেয়ে দ্রুত বেগে চলে। এখন সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। এখন আলো কিভাবে চলে? সোজা পথে চলে নাকি আঁকা বাঁকা পথে চলে? আমরা ৭৪ পৃষ্ঠার চিত্র ৯.১ সেখান থেকে আমরা একটু প্রত্যক্ষ করি, বইটার দিকে একটু তাকাই। এটা পরীক্ষার সাহায্যে দেখানো হয়েছে। কয়েকটি নোটবুকের কভার পৃষ্ঠাকে কেটে ছিদ্র করে, একই জায়গায় ছিদ্র করে ওটা মোমবাতি জ্বালিয়ে যখন এই কভার পৃষ্ঠাগুলোকে, ছিদ্রগুলোকে সোজা সরল রেখায় রাখা হয় কোনো একটা টেবিলের মতো উপর বা কোনো একটা বেঞ্চের উপর, তখন মোমবাতির আলো অন্য পাশ থেকে, এক পাশে মোমবাতি রেখে অন্য পাশ থেকে মোমবাতির আলো দেখা যায়। কিন্তু বোর্ডগুলিকে যদি আঁকাবাঁকা করা হয় তাহলে আলো চোখে এসে পড়ে না, মোমবাতির আলোটা আমাদের চোখে এসে পড়ে না। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে আলো সরল রেখা চলে, আঁকাবাঁকা পথে চলতে পারে না। আলোর এই সরল রৈখিক পথকে বলা হয় আলোক রশ্মি। মানে আলোর সরল রৈখিক পথকে আলোক রশ্মি বলে। যে সকল বস্তুর আলো আছে, যেমন সূর্যের আলো আছে, জোনাকি পোকার আলো আছে, বৈদ্যুতিক বাতি বাল্বের আলো আছে, তারপরে মোমবাতির আলো আছে, এদেরকে বলা হয় উজ্জ্বল বস্তু। আর যেসব বস্তুতে আলো নেই তাদেরকে বলা হয় অনুজ্জ্বল বস্তু। কোন কোন বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয়ে ফিরে আসে, বস্তুটি সমস্ত আলো শোষণ করে নেয়। এসব বস্তু তাই দেখতে কালো দেখা। যেসব বস্তু কালো সেসব বস্তু থেকে আলোক রশ্মি পুরোটা শোষণ করে নেয়। উল্টো দিকে বস্তু থেকে আলো প্রতিফলিত আমাদের চোখে পড়লেই বস্তুটিকে আমরা দেখতে পাই। আর যেসব বস্তু থেকে আলো শোষণ করে না
সেসব বস্তু হয় সাদা রঙের। এবার আসছে আলোর প্রতিফলন ও শোষণ। প্রতিফলন, কোন বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাকে বলা হয় আলোর প্রতিফলন। আবার কোন বস্তুতে আলো পড়ে যদি ফিরে না আসে তাকে বলা হয় শোষণ। এখন আমরা আয়না বা দর্পণ দেখেছি। আয়না বা দর্পণে আলো পড়ে, কোন উৎস থেকে আলো পড়ে তা বাধা পেয়ে ফিরে আসে। আলো যে কোণে পড়ছে ঠিক সেই কোণেই ফিরে আসে। কোন পৃষ্ঠে আলো পড়ার এই পতনকে বলা হয় আপাতন এবং পৃষ্ঠ থেকে বাধা পেয়ে ফিরে আসাকে বলা হয় প্রতিফলন। আমরা একটা চিত্রের সাহায্যে দেখাই যে আমরা যদি মনে করি এটা একটা দর্পণ, দর্পণের চিহ্ন সাধারণত এভাবে দেখানো হয়, দর্পণ বা আয়না। সেখানে এখান থেকে এইখানে যদি একটা বস্তু রাখা হয়, এই বস্তু থেকে আলো এসে এখানে পড়লো, বস্তু থেকে আলো এসে এখানে আয়নায় এই পাশটা হলো এই পাশে দেখা যায়, এটাকে বলা হয় অবিলম্ব। এইখানে যদি আমরা দাঁড়িয়ে থাকি, ধরো এখানে প্রত্যক্ষ করা হয়, এটা চোখের এখানে যদি বস্তুটা থাকে, এখান থেকে আলোকে শেষে দর্পণে পড়ে আবার ফিরে যায়। আমরা প্রত্যক্ষ করো, তোমরা যদি শিক্ষার্থীরা প্রত্যক্ষ করো, এখান থেকে দাঁড়িয়ে থাকো, ওইখানের বস্তুটাকে এখান থেকে দেখতে পাবে। এই যে আলোক রশ্মি, এটাকে বলা হয় আপাতিত রশ্মি। আপতিত রশ্মি এখানে এসে পরে তারপরে ফিরে যাওয়াকে বলা হয় প্রতিফলিত রশ্মি। দর্পণের উপর যদি একটি লম্ব টানি সেটাকে বলা হয় অভিলম্ব। আমরা একটা লম্ব কল্পনা করি, তাহলে এইটা কোণটাকে বলা হয় আপতন কোণ, এই কোণটাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে বলা হয়েছে যে আলোক রশ্মি অবিলম্বের সাথে যে কোণে আপতিত হয় সেই কোণে আবার মানে অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এখন আমরা প্রতিফলনের দুটি নিয়ম আছে, আমরা দুটি নিয়ম করব। যে যদি কোনো মসৃণ তলে, অর্থাৎ ধরো আমাদের আয়না, আমরা যে আয়না ব্যবহার করি, আয়না যদি মসৃণ হয় তাহলে কিভাবে এই আলোক রশ্মির প্রতিফলন, আপতন এবং প্রতিফলন হবে, আর অমসৃণ হলে কিভাবে হবে। যদি একটা মসৃণ তলে
আলোক রশ্মি, এটা হলো আপতন, প্রতিফলন। যেভাবে আসবে ঠিক সেভাবে সমান্তরালে প্রতিফলিত হয়ে ফিরে যাবে। এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। নিয়মিত। আর এই দর্পণটা যদি মসৃণ না হয়ে আঁকা বাঁকা হয়, মনে করি এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আপাতত রশ্মি সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মি সমান্তরাল হবে না। এটাকে বলা হয় অনিয়মিত। অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন। এইবার আমরা একটু যাব যে দর্পণে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়। আমরা প্রতিবিম্ব কি বলি? আমরা আয়নার সামনে যখন দাঁড়াই তখন আমরা নিজের দেহকে, নিজের চেহারা দেখতে পাই। এই যে নিজের দেহকে দেখতে পাওয়া বা যে কোনো জিনিসকে ধরলে সেটাকে সেই একই রকম ভাবে দেখতে পাওয়া, সেটাকে বলা হয় প্রতিবিম্ব। এখন প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয়? কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়? আয়নাতে কেন আমরা নিজেকে নিজের মতো করে দেখি? দর্পণের পেছনে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে যে দূরত্বে দাঁড়িয়ে থাকা তার সমান হয় না, না কম বেশি হয়। আমরা যদি দর্পণের দিকে এক পা এগিয়ে যাই, আমি যদি এটাকে একটা দর্পণ মনে করি, দর্পণ বা আয়না মনে করি, আমরা আয়নার সামনে যদি আমি এখানে দাঁড়াই, আমি যদি এক পা এগিয়ে আসি, মনে হবে যে প্রতিবিম্বটা এক পা এগিয়ে আসছে। আমি যদি এক পা পিছিয়ে যাই বা দুই পা পিছিয়ে যাই, দেখা যায় প্রতিবিম্বটা দুই পা পিছিয়ে আছে। আমি যদি স্থির অবস্থানে থাকি, প্রতিবিম্বটা স্থির অবস্থানে থাকে। হাত পা নাড়লে প্রতিবিম্ব হাত পা নাড়ে। দর্পণ বা আয়না এবং স্থির পানি হলো এই প্রতিবিম্ব সৃষ্টির জন্য উপকরণ। কোন বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোন মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠের বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি হয়। অর্থাৎ চকচকে অথবা মসৃণ পৃষ্ঠ হতে হবে। চকচকে বা মসৃণ পৃষ্ঠ না হলে প্রতিবিম্ব সৃষ্টি হবে না। তারপরে আসছে পেরিস্কোপ। আমরা পেরিস্কোপের একটা ধারণা আমরা দিতে পারি। অনেকে সেলুনে চুল কাটতে যায়, সেলুনে যখন চুল কাটতে যায়, তখন চুল কাটা হয়ে গেলে বা সেলুনে বা কোনো পার্লারে যখন আমরা চুল কাটতে যাই, তখন চুল কাটার পর আমরা কিন্তু আমাদের পিছনটা দেখতে পাই না। এই পিছনটা দেখার জন্য আমাদেরকে
সেলুন থেকে যে চুল কাটে বা হেয়ার ড্রেসার সে কি করে, আমরা আয়নার সামনে বসে থাকি, একটা বড় আয়নার সামনে তো বসে থাকি, পিছনে একটা ছোট আয়না ধরে দেয়। তাহলে ওই আয়নাটার মধ্যে আমাদের চুল কিভাবে কাটা হয়েছে, মানে ঠিক মতো হলো কি না সেটা দেখার জন্য, পিছনে চুলটা দেখার জন্য পিছনে একটা আয়না থাকে। পিছনের চুল থেকে যখন আয়নার উপর গিয়ে আলোক রশ্মি পড়ে, সেটা প্রতিফলিত হয়ে ফিরে এসে সামনে বসা আয়না, আমাদের সামনে বসা আয়নার মধ্যে আবার পড়ে। এর কারণে বড় আয়নার মধ্যেও প্রতিবিম্বের সৃষ্টি হয়। এই প্রতিবিম্ব থেকে আলো এসে আয়নায় পড়ে, ফলে পেছনের দর্পণের প্রতিবিম্ব একটি প্রতিবিম্ব সৃষ্টি হয়। এটি হলো আলোর প্রতিফলন। তাতে কি হয়, আলোর দুইবার প্রতিফলন ঘটে। এই যে দুইবার প্রতিফলন ঘটনার কারণে আমরা আমাদের নিজেদের পিছনের জিনিস, যেহেতু আমাদের চোখ সামনের দিকে, আমরা পিছনটা দেখতে পাই না, এই প্রতিবিম্ব দুইবার প্রতিফলনের মাধ্যমে আমরা আমাদের পিছনের অংশটা দেখতে পাই। এই ফর্মুলাটা কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়েছে। আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি হয়। পেরিস্কোপ তৈরিতে দুটি সমতল দর্পণ লাগে। অর্থাৎ আমরা যে বলছি যে সামনে একটা আয়না বা দর্পণ এবং পিছনে একটা দর্পণ দিতে হয়। দুইটা দর্পণের ফলে পিছনের দর্পণের প্রথমে আলোক রশ্মি গিয়ে পড়ে, তারপর প্রতিফলিত হয়ে সামনে আয়নায় এসে সেই প্রতিফলিত আলোক রশ্মি গিয়ে পড়ে, সেখানে আবার আপতিত হয়, আপাতন কোণ সৃষ্টি হয়, সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার আমাদের চোখের সামনে আসে। এই যে দুইবার, অর্থাৎ আলো এসে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে, দ্বিতীয় দর্পণ থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন যে বস্তুটি সরাসরি আমরা দেখতে পাই না তা আমরা তখন দেখতে পাই। পেরিস্কোপ তৈরি হয় একটা লম্বা সরু টিউবের দুই প্রান্তের সমতল দর্পণের দুটি ফালি বা স্ট্রিপ স্থাপন করে। তোমরা ৭৯ পৃষ্ঠায় চিত্র ৯.১০ পেরিস্কোপের একটা নমুনা দেওয়া আছে, দেখো। আর তার উপরে সেলুনে কিভাবে আমাদের মাথার পিছনের অংশ, পিছনের চুলটা দেখানো যায় ৯.৯ চিত্রে দেখানো আছে। সেটা দেখে বুঝতে পারবে যে দর্পণ দুইটিকে টিউবের দেওয়ালে ৪৫ ডিগ্রি কোণে স্থাপন করা হয়। চিত্র দেখে বুঝবে, আমি একটু দেখাই তোমাদের। এইখানে একটা দর্পণ, এই যে দর্পণ এখান থেকে এভাবে আসে, এখানে আরেকটা দর্পণ, একটা বস্তু যদি এখানে থাকে, এখান থেকে আলোক রশ্মি আসে এখানে পড়ে, এইভাবে আলোক রশ্মি আসে পড়ে, পড়ার পর এখানে আপতিত হয়, আপতিত হয়ে প্রতিফলিত হয়ে আবার আসে এখানে, প্রতিফলিত হয়ে আসে এভাবে। এখানে এসে
আবার আপতিত হয়ে এভাবে যায়, তখন এই জায়গার বস্তুটাকে এখান থেকে যে দাঁড়ানো সে দেখতে পায়। এখানে 45 ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করা হয়, 45 ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করা এখানে। তারপরে এরা পরস্পরের সাথে সমান্তরাল থেকে 90 ডিগ্রি করে বিসরণ ঘটায় এবং আলোকটাকে এভাবে আনে, আবার বাঁকিয়ে দিয়ে আলোটা বেঁকে ওই পথে চলে যায়। এই পেরিস্কোপ তৈরির কারণটা কি? স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়। এছাড়া বাংকারে ওত পেতে থাকা সৈন্যরা ভূমিতে কি আছে তা দেখার জন্য, সমুদ্রপৃষ্ঠে কি আছে তা দেখার জন্য, ডুবোজাহাজ থেকে দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করে। তোমরা ইচ্ছে করলে বাড়িতেও পেরিস্কোপ তৈরি করতে পারো। তার জন্য দুইটা আয়না লাগবে, একটা টিউব লাগবে, তাহলে পেরিস্কোপ তৈরি করা সম্ভব। তাহলে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য পেরিস্কোপ দরকার, ডুবোজাহাজ থেকে উপরে সমুদ্রপৃষ্ঠে কি আছে তা দেখার জন্য, অথবা বাংকারের নিচে মাটির নিচে যখন সৈন্যরা উৎপেতে থাকে উপরে শত্রু মোকাবেলা করার জন্য সৈন্যরা দেখতে পায়। এইসব কাজে পেরিস্কোপ আলোর এই ঘটনাকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়। এবার এই যে দর্পণে প্রতিবিম্ব সৃষ্টি হয়, দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব তোমার আকৃতির সমান হবে। সকল বস্তুর বেলায় এটা ঘটনা সত্য। দর্পণ থেকে তোমার দূরত্ব আর প্রতিবিম্বর দূরত্ব মনে হবে সমান। এটা আয়নার সামনে দাঁড়ালে আমি যতটুকু দূরে দাঁড়িয়ে আছি মনে হবে আয়নার পিছনে আমি ততটুকু দূরে দাঁড়িয়ে আছি। তারপরে যদি হাত পা আমরা নাড়াচাড়া করে অবস্থান পরিবর্তন করি তাহলে দেখবো যে প্রতিবিম্ব অবস্থান পরিবর্তন করছে, হাত পা নাড়ছে। এই ব্যাপারগুলো আমরা প্রতিনিয়তই প্রত্যক্ষ করি, নিজের বাড়িতে ঘরে আমরা প্রতিনিয়তই প্রত্যক্ষ করে থাকি। তাহলে আমরা এই পাঠ থেকে আমরা কি কি নিলাম, যে আলো সরলরেখায় চলে, আলো এক প্রকার শক্তি, সরলরেখায় চলে। আলো সবচেয়ে দ্রুত গতিতে চলে, সেকেন্ডে প্রায় 30 লক্ষ কিলোমিটার। তারপরে আলো প্রতিফলন এবং শোষণ, কালো বস্তু আলো শোষণ করে নেয় এবং সাদা বস্তু আলো প্রতিফলন করে। আর আলোক রশ্মি, এই প্রতিফলন দুই প্রকার, একটা নিয়মিত প্রতিফলন আবার অনিয়মিত প্রতিফলন। আলোর প্রতিফলন কিভাবে হয়? দর্পণ বা আয়নার মধ্যে আপতিত দৃশ্য এসে পড়ে। এখানে যদি আমরা একটা অবিলম্ব কল্পনা করে নেই, দর্পণের সাথে লম্বভাবে একটা রেখা কল্পনা করি যাকে অবিলম্ব বলা হয়। অবিলম্বের সামনে আপাতিত দৃশ্যের যে কোণ তৈরি করে তাকে বলা হয় আপতন কোণ, আর প্রতিফলিত দৃশ্যের যে কোণ তৈরি করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এই হলো আমাদের ষষ্ঠ শ্রেণীর আলোর ঘটনা চ্যাপ্টারের বিষয়বস্তু। তাহলে আমরা এই সংজ্ঞাগুলো শিখব চিত্র সহ। প্রত্যেকটা চিত্র খুব প্রয়োজনীয়। তারপরে আমরা কিছু অবজেক্টিভ আছে এখানে, আলোর গতি, তারপরে আলো যে পেরিস্কোপে কত ডিগ্রি কোণে স্থাপন করতে হয় সেটা আমরা দেখেছি। আর দুইটা দর্পণ
90 ডিগ্রি কোণে আলোর বিসরণ ঘটায় সেটা দেখেছি। আশা করি তোমরা বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।